একেবারে যে ঘড়ির ডায়ালটা সেটা কিন্তু ভাগীরথীর দিকে কিন্তু। আচ্ছা আচ্ছা, পৌঁছে গেছি মুর্শিদাবাদের যে স্থাপত্য, সেই স্থাপত্যের একেবারে অভ্যন্তরে। তো এটা কিন্তু নবাবী আমলের একটা নিদর্শন, আর এই নিদর্শনকে টোটালটা কিন্তু ঘুরিয়ে দেখাবো। আর মুর্শিদাবাদ মানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপত্য ছড়িয়ে আছে, আর সেগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো এখানে কি কি আছে না আছে সেগুলো দেখায়, আর এটা কোন সময়কার তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছিলেন, সবটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। ভাগীরথী তীরবর্তী মুর্শিদাবাদের লালবাগকে সাক্ষী করে দাঁড়িয়ে আছে নবাবী সময়ের উজ্জ্বল ঐতিহাসিক স্থাপত্য হাজারদুয়ারি বা বড়াকুঠি বা নিজামাত কিলা বা হিরাজিল প্রাসাদ, যার কি সিরাজের জামানার অনেক পরে নির্মাণ হয়। নবাব নাজিম হুমায়ুন জাদ দ্বারা এটি নির্মাণ হয় এবং এর নাম ছিল একসময় হিরাজিল প্রাসাদ, যার কি ভাগীরথীতে তলিয়ে যায় এবং পরবর্তীতে এর অনুরূপ প্রাসাদ নির্মাণ হয় 1837 সালে প্রায় 18.50 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে। এখানকার মূল বৈশিষ্ট্য বা চমক তা হলো 1000টি দুয়ার, যার মধ্যে 900টি নকল এবং 100টি আসল দুয়ার। নবাবদের এখানেই ছিল বাসস্থান, অতিথিশালা প্রভৃতি একসময় খুব জাঁকজমক ছিল, যার কি এখনকার সময় মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এছাড়া আছে ইমামবাড়া, মদিনা, বাচ্চাবালি তোপ, ঘড়ি টাওয়ার প্রভৃতি। এছাড়া মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে নবাবী আমলের বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য, যা দেখার মতো। সপ্তাহান্তের শেষে ঘুরে দেখার মতো খুব সুন্দর জায়গা। মুর্শিদাবাদ মানেই পরদে পরদে অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। তো প্রথমবার হাজারদুয়ারিতে এসে একটা অন্যরকম অনুভূতির কিন্তু সম্মুখীন হচ্ছি, আর সেটা খুব সুন্দর অনুভূতি যাকে বলা হয়, যে আমাদের ইতিহাসটা আমরা কিন্তু জানতে পারছি, আর এই পুরনো কথা কিন্তু আমাদের সামনে কিন্তু উঠে আসছে, সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি। তাদের যে পবিত্র জায়গা মক্কাতে, তারা যারা যেতে পারেন না, কাছাকাছি কিন্তু এখানে এই মক্কার যে স্বাদ তারা কিন্তু এখানে এসে পাবেন। মদিনা মসজিদ। তো দিদি ভাই কিন্তু এটা বললেন, দিদি এটা হচ্ছে ছোট মদিনা। আচ্ছা, এটা হচ্ছে আলিবর্দী খান নিয়ে এসেছিলেন, তাই তো? এটা আলিবর্দী খান যখন হজ করতে গিয়েছিলেন, আচ্ছা আচ্ছা, হজ করতে গিয়ে ওখানে মানে তখন তো যাওয়া পথটা ছিল জল দিয়ে, জলপথ। হ্যাঁ জলপথ, তখন জল জাহাজও ছিল না, তখন বাজেরা ধরনের নৌকা ছিল। মুখে যেটা শুনতে পেলাম যে তখনকার সময় কিন্তু এখনকার যে যোগাযোগ ব্যবস্থা, তখন কিন্তু এরকম সুব্যবস্থা ছিল না। এখন তো ফ্লাইটেও কেউ যে যায় বা অন্যান্য ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মাধ্যমে তারা চলে যাচ্ছে খুবই সহজভাবে এবং সহজসাধ্যভাবে এবং খুবই কম পয়সার মধ্যে। তখনকার সাধারণ মানুষের খাওয়াটুকু মানে তুলতে গেলে খুব খাটাখাটনি করতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মদিনা যাওয়ার কথা তাকে স্বপ্ন ছিল। তো এই সব ভেবেই কিন্তু নবাব একসময় কিন্তু এই ভাগীরথী ধরে কিন্তু যাচ্ছিলেন হজ করতে। আর এই সব কষ্ট তিনি কিন্তু নিজে উপভোগ করেছেন এবং তৎক্ষণাৎ কিন্তু তিনি নিজে চিন্তাভাবনা করেন যে আমার যে স্টেটের যে যারা আছেন তারা, হ্যাঁ 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 উনি হ্যাঁ একদমই তাই, একদম মনে করিয়ে দিলেন যে বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 স্টেটের কিন্তু নবাব ছিলেন উনি। বাংলা বলতে অবিভক্ত বাংলার কথা বলছি, কিন্তু একেবারে বাংলাদেশ, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা টোটাল মিলিয়ে। তো তখন ভেবেছিলেন যে এখানে আমি কেন এমন একটা মদিনা করতে পারবো না, যে এখানে এসে তারা তাদের মনস্কামনা পূর্ণ করতে আসবে। তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মদিনা তৈরি করা, মদিনা থেকে মাটি নিয়ে এসে এখানে কিন্তু এই খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ সেই সময়কার তৈরি করা, মানে বলা চলে চন্দন কাঠে। হ্যাঁ হ্যাঁ, এটা নষ্ট হয়েছে, তারপরে তখন ড্যাশবোর্ড নেবার পরে ড্যাশবোর্ডে এসে খানিকটা কাজ হয়েছে, তারপরে গভর্নমেন্ট নিয়েছে, গভর্নমেন্ট নেবার পরে যেটুকু দেখছেন আপনারা। আচ্ছা, তো একেবারে আর একটা ইনফরমেশন সুন্দর কিন্তু পেলাম। প্রথমে কিন্তু এই যে মদিনাটা করা হয়েছে, এটা মসজিদ বলা ভুল হবে, মদিনা। তো এটা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু চন্দন কাঠে তৈরি করা ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটা ধ্বংস হয় কোনো না কোনো কারণে, ডিস্ট্রয় হয়ে যায়, পুড়ে যায়। তো পরবর্তীতে ট্রাস্ট নেয়, ট্রাস্টের পরে কিন্তু গভর্নমেন্টের হাত ধরে কিন্তু যেটুকু যা দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখায়, এই যে এটা হচ্ছে মদিনা। আর তোমাদেরকে নিয়ে এটা বাচ্চাবালি তোপ, তাই না? তো এটা হচ্ছে বাচ্চাবালি তোপ। এর একটা বিশাল ইতিহাস আছে। সেই সময় ইংরেজদের এই তোপের মাধ্যমে কিন্তু এই যে পরীক্ষা করা হয়েছিল যে এই কত শক্তি আছে, তো সেটা তোমাদেরকে একটুখানি দেখাবো। এই বাচ্চাবালি তোপে কিন্তু বিভিন্ন মুর্শিদাবাদের এই লালবাগ থেকে শুরু করে এই লালবাগে কিন্তু এই তোপকে দাগা হয়েছিল, আর একবারই করা হয়েছিল।
একবারই দাগা হয়েছিল এই তোপটা, তারপরে কিন্তু এই তোপ আর দাগা হয়নি। চেবালি তোপ পুরোটাই কিন্তু তখনকার সময় লোহার তৈরি, দেখো পুরো পুরো কংক্রিট লোহা, পুরো লোহার কাজ। ছোট একটা খোকাকে দেখলাম, তারপরে এই কাকিমা আছেন, কাকিমার কাছ থেকে শুনে ডিটেলসটা উনি আরও ভালো বলতে পারবেন। বলছি এই ঘোড়া, মাটির ঘোড়া এবং এই ধূপকাঠি এগুলো কি মান্যতের জন্য করা হয় মদিনাতে? যাবেন এবার ধরে না মানুষের জন্য করবেন, হ্যাঁ হ্যাঁ। আবার আপনার মন খুশি হলো আমি কিছু মানুষ করলাম না এমনি চাপালাম, আচ্ছা, মানে সব সব রকম ভাবেই হবে। মানুষ ধরেন কি হ্যাঁ হ্যাঁ, মানুষ করেও চাপায়, কেউ কেউ আনন্দ করে চাপায়, আনন্দ করে চাপায়, আনন্দ করে চাপায়। আপনার যে যেভাবে নিতে পারে। আপনার খুশি হলে চাপালেন, আবার আপনার মনে কিছু থাকলে বললেন, বলে চাপালেন, তাহলে এবার আপনার ওই জিনিসটা পুরো হয়ে যাবে, তখন আপনি আবার পরের বছরে আসবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো ওনার মুখ থেকে কিন্তু শুনলাম যে মান্নাতের যে বিষয়টা, আর এটা কিন্তু ইমামবাড়া যেটা বলা হয় এটা সব সময় খোলা থাকে না, বছরের কিছু সময় এটা খোলা থাকে সাধারণ মানুষের জন্য। আর ভিতরে কিন্তু তোমার ক্যামেরা করা নিষেধ, আর সে কারণে আমরা ভিতরে প্রবেশ করব, দেখব, কিন্তু এখানে কিন্তু কোনো রকম ক্যামেরা করব না। তো বাইরে থেকে যেটুকু দেখানো সেইটুকু তোমাদের দেখানোর চেষ্টা করি। এখান থেকে যেটুকু দেখানো সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো যে টোটাল যে সুগঠন শৈলী, এটা কিন্তু অসাধারণ সুগঠন করা, এই যে গঠন শৈলীটা কিন্তু অসাধারণ সেই সময়, এবং নবাবী আমলে যে নবাবী কায়দায় এটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু দেখার মতন। এখানে কিছু ঝাড়বাতি আছে, এগুলো কিন্তু অ্যান্টিক ঝাড়বাতি, এগুলো কিন্তু সময় সময় খোলা হয়, সময় সময় এগুলোকে পরিষ্কার করে রাখা হয়, আবার নামিয়েও দেওয়া হয়। তো চলো তোমাদেরকে ভিতরটা না দেখাতে পারলেও টোটাল আশপাশের পারিপার্শ্বিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা কিন্তু ঘুরিয়ে এলাম, আর এইদিকে কিন্তু হাজারদুয়ারিটা ঘুরে এসেছি ভিতরটা। তো যেহেতু ক্যামেরা নিয়ে ওখানে ঢোকা নিষেধ, সেহেতু ওখান থেকে আমি দেখে এসেছি, ক্যামেরা যায়নি। তো এখানে এইগুলো দেখতে চাইলে কিন্তু আপনাদেরকে আসতে হবে, আর ভিতরে কিন্তু প্রবেশ করতে হবে। আর এখানে ঢুকতে গেলে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, শুধুমাত্র হাজারদুয়ারির যে মেন গেট আছে সেখানে কিন্তু 25 টাকা মূল্য কিন্তু প্রতি মাথা পিছু। তো চলো, আর যা যা আছে সেগুলো তোমাদেরকে একটু দেখায়। যে এই যে গার্ডেনটা আছে, খুব সুন্দর একটা গার্ডেন করা আছে, আর এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এখান থেকে হাজারদুয়ারিটা কেমন লাগছে। এই হাজারদুয়ারির একেবারে সামনে এবং মদিনা এবং বাচ্চাবালি তোপের একদম সম্মুখে কিন্তু আছে এই ওয়াচ টাওয়ার বা ঘড়ি, যেটা আর কি এখানকার ভাষায় কিন্তু ওয়াচ টাওয়ার ঘড়ি কিন্তু মুর্শিদাবাদের বিগ বেন নামেও পরিচিত। এটা যে মূল যে ডায়ালটা সেটা কিন্তু ভাগীরথীর দিকে একেবারে দিক করা, তার কারণ একটাই, এই ভাগীরথী দিয়ে কিন্তু নাবিকদের যাওয়া আসা একসময় ছিল, সেই তো দেখতে পারবেন, কারণ সময় দেখার জন্য কিন্তু এই ওয়াচ টাওয়ারটি বানানো হয়েছিল। তো দেখো পুরোটাই কিন্তু এই যে এখানে দুটো সিংহ আছে, আর উপরের খুব বড় একটা ঘন্টা দ্বারা কিন্তু এটাই ঘড়িঘরটা আছে, খুব সুন্দর দেখার মতন একটা ঘড়িঘর। তো ঘোড়ার গাড়ির ব্যবস্থা কিন্তু প্রথম অবস্থা থেকেই ছিল, এটা কিন্তু বাংলার একসময় রাজধানী ছিল, আর সেই রাজধানীর যেইভাবে কিন্তু চলাচল করতো মানুষ, তাদের চিন্তাভাবনা তেমনই কিন্তু এখনও আছে যে ঘোড়ার গাড়ি প্রচলন। তো এখানে মানুষ আসলে কিন্তু পর্যটকরা আসলে এই ঘোড়ার গাড়ির মাধ্যমে কিন্তু তারা যাতায়াত করতে পারেন বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য দেখার জন্য। তো ঘোড়ার গাড়ির মানে চলাচলের মানে কত টাকা কি ভাড়া নেন স্টেশন থেকে? আর যদি কেউ পুরো মুর্শিদাবাদ ঘুরে দেখতে চায় 70-80 টাকা করে পুরো মুর্শিদাবাদ ঘুরিয়ে দেখাবেন মাথা পিছু? বাহ! তো আমি কিন্তু অনেকটা বেশি ভেবেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উনি বললেন যে 70-80 টাকা নেবেন, পুরো মুর্শিদাবাদ ঘুরিয়ে দেখাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো খুব ভালো একটা কথা উনি কিন্তু জানালেন। তো আরও সমস্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদে এসছেন, মুর্শিদাবাদে এসে একটা বিষয় কিন্তু অনেকেরই অজানা, সেটা হচ্ছে যে ইরানি বংশোদ্ভূত যারা এখন ভারতীয় আছেন এখানে, বংশ পরম্পরায় এখানে কিন্তু তারা আছেন। আর
এই বিষয়টা কিন্তু অনেকের ধারণার বাইরে, যে সেই সময় কিন্তু তাদের কোনো না কোনো বংশগত কেউ এসেছিলেন এই দেশে, এবং এই দেশের থেকে আসার পরে তারা কিন্তু তখন থেকে এনারা ভারতীয় হয়ে গেছেন মনে প্রাণে। তো তেমনই কিছু মানুষের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, দাদার নাম কি? আমার নাম সালমান আলী। সালমান আলী। আপনারা সবাই ইরানি, হ্যাঁ, তাই তো? আমরা ইরানি। আচ্ছা আচ্ছা। তো এখানে কতজন আপনারা ইরানি আছেন? ইরানি আমাদের এখানে বাড়ি হবে 400-500 বাড়ি হবে। 400-500 বাড়ি, হ্যাঁ। মানে রাস্তার এই সাইড দুদিক দিয়ে। আচ্ছা, আপনারা কি এই ইতিহাসটা জানেন যে কত সময় আগে আপনারা এসেছিলেন এখানে? এসেছিল 1980, তার আগে। 1980 হ্যাঁ, অনেক তার আগে। আগে, হ্যাঁ। আমাদের আচ্ছা, দাদা পরদাদা ছিল, তারা এসেছিল। আচ্ছা, আপনারা তো মানে আমাদের ইরানি জন্ম বংশভূত হলে মনে প্রাণে ভারতীয়। হ্যাঁ, ভারতে আমরা কেন ধরেন বাঙালি ধরে নেন। বাঙালি। একসাথে হচ্ছে যে কখনো কি মনে হয় যে ওখানে যদি যেতে পারতাম, যে আমাদের সেখানে কারা আছে আত্মীয় স্বজন? না না, আত্মীয় স্বজন সব এখানে চলে এসেছেন, তাই তো? মানে কিছু ইরানি সম্প্রদায়ের মানুষ আছে ওখানকার, যারা বহুদিন আগে এখানে এসেছেন। আর হচ্ছে তো এখানে একটা দিদি ভাই আছেন এবং একজন কাকিমা বলে সম্বোধন করছি আপনাকে, ঠিক আছে? তো কেমন আছেন বলুন? এটা আমাদের মা, খুব ভালো। কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন, তাই তো? তো কতদিন হলো আপনাদের? তো শুনলাম যে প্রায় 1980 সালে, মানে আপনি তখন ছোট ছিলেন নিশ্চয়ই। আমার জন্ম এখানে হলো। আচ্ছা 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 আচ্ছা। আমার বাপ দাদা ছিল ইরানে। এটা তো অনেক আগের কথা, 1980 নয়, আগা আছে। তারও আগে। এখন আমার বাবার জন্ম এখানে, মায়ের জন্ম এখানে, আমার জন্ম এখানে। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে নাতিপুতি সব এখানে? নাতিপতি সব এখানে। আচ্ছা আচ্ছা। আর যেটুকু দাদার মুখ থেকে শুনতে পেলাম যে ওখানে আর কেউ বংশভূত কেউ নেই, মানে বংশের কেউ নেই, সব এখানে চলে এসেছে। সব এখানে আছে, মানে বাঙালির মধ্যে। মনে প্রাণে এখন বাঙালি ইরানি যাকে বলে। তো খুব মানে ভালো লাগে যে মানে কোনো সময় সেসব দিনের কথা মনে পড়া। আমার বাঙালি ভালো লাগে, বাঙালির জন্ম হলো, ছেলে পেলে হলো, নাতিপতি সব এখানে হলো। মাতৃভূমি একটা অন্যরকম একটা স্বাদ, একটা অন্যরকম টান ভালো, থাকে। খুব ভালো বাঙালি। আমাদের ইন্ডিয়া। আচ্ছা এটা আমাদের নবাব। আচ্ছা 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 এই যে বাড়িটা দেখছেন, আচ্ছা আমরা জায়গাতে আসি, এদের জায়গাতে বসে আসি। আচ্ছা। এই যে দাদু ওনাদের ছিল, জায়গাতে আছে। হ্যাঁ, এরা আমাদেরকে ফার্স্ট আমাদেরকে দিয়েছিল, মানে আমাদের দাদু যে ছিল তাদেরকে জায়গা দিয়েছিল, এদের দাদু। আচ্ছা, উনি যে ছোট নবাব, তাই তো? হ্যাঁ, ছোট নবাবের পঞ্চম পরিবার থেকে। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে সৈয়দ আজিজ আব্বাস। সৈয়দ আজিজ আব্বাস। আচ্ছা আচ্ছা। তো ইমাম হোসেনের যে শোক পালন, সেই শোক পালনের জন্য কিন্তু ওনারা দেখতে পাচ্ছ যে এর উপরে কিন্তু চাকু চলে, এর উপরে ব্লেড চলে, এবং বিভিন্ন এই দাদারও আছে, একটু দেখায়। মানে এইভাবেই কিন্তু তারা কিন্তু শোক পালন করে চলেছে। এই সময়টা তাদের মানে কি এ করতে গেলে কি লাগে নাকি? না, লাগে না। ওর নাম থেকে আমরা নাম থাকলে আর কোনো কিছু অনুভব হয় না, কোনো ব্যথা বোঝেন না একদমই। ওষুধও লাগাই না আমরা, খালি গোলাপ জল লাগাই। আচ্ছা আচ্ছা। তা আপনারা মারাতে মানে কি প্রতিদিনই যান নাকি? প্রতিদিন যাই আমরা। সন্ধ্যা থেকে যে হয় মজলিস প্রোগ্রাম শুরু হয়, যেরকম আপনাদের কীর্তন হয় ওরকম আমাদের মজলিস হয়। কীর্তনে কি বোঝায়, ঠাকুর যেটা করে একদমই তাই। বোঝায়, সেটা আমাদের মৌলবি মৌলানা যে আছে ওগুলো বোঝায় যে আমাদের যে। আচ্ছা, এই ইমামবাড়াতে কি শিক্ষার্থী আছে? হ্যাঁ, শিক্ষার্থীও আছে। মানে আমাদের এই মা বোনেরা কি ইমামবাড়াতে যেতে পারেন হ্যাঁ, না বাড়িতেই ওনারা? আমরাতে যাই। আচ্ছা, শুধু মসজিদে ওনারা যেতে পারেন, অ্যালাউ নেই। ওখানে যেতে পারেন, তাই তো? যা, সবাই যায়। আচ্ছা, কি স্কুল থেকে এলো নাকি? আচ্ছা, ওরা কিন্তু ছোট ছোট বোনেরা দেখছো, ওরা কিন্তু মসজিদ থেকে এলো। আর ওদের জন্য আলাদা একটা টাইম থাকে না? বাইরে বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা বাণীটা হয় সেটা শোনেন। যাক যাক। তো সুরমা পড়েছেন? না না, যাই হোক, মানে সুরমা পড়েন না? আচ্ছা আচ্ছা। এইগুলো বিরত থাকে? আচ্ছা আচ্ছা, বিরত থাকেন। কারণ আমাদের ইমাম হোসেন শহীদ হয়েছে, ওনার পুরো ফ্যামিলি শহীদ হয়েছে, আমরা শোক মানাই। ঠিক আছে, আমাদের বাড়িতে কেউ মরলে আমরা কি সেন্ট লাগাবো? না না, একদম। নাচ গান করবো, এসব আমরা করি না। আমরা মাতাম করি, শোক মানাই যতটা ত্যাগ করা যায়। ছিল তো সত্যি উনি একটা মানুষ না, ওনার একটা ঠাকুর। ওনার যা চরিত্র ছিল, মানে একটা
একটা কথার জন্য উনি বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে একটা জঙ্গলে চলে গেলেন। বাস আজকাল ছেলেকে বলবেন বাড়ি থেকে চলে, বাপকে মেরে বাইর করে দিবে। তো ওই কাজগুলো যা ওনারা করেছেন, সত্যি ওনারা মানুষকে দেখিয়েছেন ভালো রাস্তা। আজকে শিবজি নীলকণ্ঠ খেয়ে নিলেন নিজে, পৃথিবীকে কিছু হতে দিলেন না, মানুষকে কিছু। যত অবতার এসেছে সবাই মানুষের জন্য ভালো, আর মানুষকে বলেছেন মানুষ তোমার বাড়ির পাশে কেউ থাকে, ও না খেয়েছে তুমি খাচ্ছ, এটা ভালো কথা নয়। মানুষ মানুষের কাজে আসে। আমার যদি ভাই আছে, আমার ভাই যদি থাকে কলকাতায়, আমার বাড়ির পাশে ভাই যদি হিন্দু থাকে, আমার রাত্রে কিছু হলে এই ভাই আসবে, একদমই, ওই ভাই আসবে না, কারণ সে আমাদের যোগাযোগ এটা করবে দেখতে তারপরে হবে, তো আমার আসবে। পাশে যেটা আছে সেই আমার আছে, দূরে আছে সে আমার না। মানে কথায় যে প্রতিবেশী আপন। মানুষ মানুষের প্রত্যেকটা ধর্মই লেখা আছে মানুষের সেবা করো। মানুষ ধর্মই হলো সব থেকে বড় ধর্ম, তার থেকে বড় কোনো ধর্ম কোনো ধর্মে বলছে না তুমি মানুষকে মারো, তুমি আমার জন্য মানুষকে মারো, বিরক্ত করো, হ্যান করো, তেন করো, কোনো ধর্মই বলে না ভাই। সব সদাগর ছিলাম। সদাগর মানে কি আছে, এখন যেরকম ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বলে নাকি, এখানকার জিনিস ওখানে বিক্রি করা, ওখানকার জিনিস ওখানে বিক্রি করা, এইসব কাজ আমাদের বাপ দাদা ঠাকুররা করতেন। আরব থেকে ঘোড়া নিয়ে আসতেন, ও তখন আরবের ঘোড়া সব থেকে নামি ঘোড়া ছিল, হাইট মানে সব। আজকের যেরকম সাওয়ারি আমাদের এইগুলো, আগে ছিল আরবি ঘোড়া, ঘোড়া গাড়ি, ঘোড়ার মধ্যে হাতি ছিল, বিভিন্ন। ঘোড়া ছিল, ঘোড়া নিয়ে আসতেন। আমরা বিভিন্ন কান্ট্রিতে, মানে এরকম কোনো কান্ট্রি না যেখানে আমাদের বাপ দাদুরা যাননি, প্রত্যেকটা কান্ট্রি গেছেন। যখন এখানে মুঘল শাসন ছিল, যখন এখানে এসেছিলেন, যখন এখানে দেখলেন এখানে প্রত্যেক ধর্মের মানুষ থাকে, আর যেভাবে মিলেমিশে থাকে, শান্তিপূর্ণ একটা জায়গা, এত ভালো লেগেছে। ওনারা আর ওখানে ডিসাইড করে নিয়েছেন আমরা এখানে ছেড়ে আর কোথাও যাবো না, ওনারা এখানেই থেকে গেছে, সেই থেকে এখানেই থাকা। তখন থেকে এখানে থাকেন। এখন কিছু লোক দেখো ভাই, আগেও ছিল এখনও আছে, সমাজ বিরোধী লোক আছে, অনেক লোক আছে, সবার মাইন্ড একরকম না, কিন্তু ভালো, এই দেশটা অনেক ভালো। এখানে যত সত্যিকারে বলতে গেলে এত এত ধর্ম, এত এত ধরনের মানুষের আনাগোনা, এটা মানে ভাবা যায় না। ইম্পসিবল। আপনি একদম। অন্য একটা জায়গায় যাবেন, দেখবেন আপনি যদি যেটা মুসলিম কান্ট্রি, যদি আপনি মুসলিমের ধর্ম করতে পারেন কিন্তু ইসাই ধর্ম করতে পারবেন না, অন্য কোনো ধর্মের পারবেন না। আমাদের এখানে যেরকম আজাদি আছে, ফ্রিডম আছে, ফ্রিডম আছে। যে কোনো ধর্ম, যে কোনো আমাদের ধর্ম আমরা করি শান্তিপূর্ণ, কোনো অবজেকশন নেই, সবাই মিলেমিশে করি। পুজো হয় এখানে, আমরা সবাই তো আমাদের চক মসজিদে এখানে হয়, সবাই মিলেমিশে। এই জিনিসটা কোথাও পাবেন না, যত কান্ট্রি আছে কোথাও পাবেন না। মানে বিভিন্ন ধর্মের সমন্বয়ে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। এখানে প্রত্যেকটা ধর্মের লোক পাবে, আর প্রত্যেকটারই ফ্রিডম আছে। এই জন্যে বলি আমরা ইন্ডিয়া ইজ দ্য গ্রেট, সত্যি গ্রেট, এরকম কোনো জায়গায় নেই। একদমই তাই, ইন্ডিয়া ইজ দ্য গ্রেট। আমার কোনো কাছে জায়গা নাই, আপনি যেখানে যাবেন, যার যেখানে মানে ম্যাচুরিটি থাকে সে সেখানে অন্য ইয়েকে বাধা দেয়, কিন্তু এখানে কিচ্ছু দমিয়ে রাখার না। চেষ্টা করে। হ্যাঁ, দমিয়ে রাখার চেষ্টা, এখানে কিচ্ছু না। এখানে হিন্দু বলেন, মুসলিম বলেন, শিখ বলেন, ইসাই বলেন, আমি নেপালিও দেখেছি, চাইনিজও দেখেছি, অনেক লোক এখানে আবার আপনার ওই ন্যাগ্রোদের, নাগাদেরকেও দেখেছি। সবাই একটাই কথা বলে, ইন্ডিয়া ইজ এ গ্রেট। তার কারণ আছে, এখানে যেরকম মানুষ এত ফ্যাসিলিটি পাবেন কোনো কোনো জায়গায় জায়গায় ভারতবর্ষ গ্রেট। তো দাদার কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে অসাধারণ বাক্য কিন্তু লুকিয়ে আছে, আর এই কথাগুলো শুনলে মনের মধ্যে কিন্তু সত্যিই একটা শান্তিপূর্ণ জায়গা তৈরি হয় যে হ্যাঁ, ইন্ডিয়া ইজ দ্য গ্রেট। এখানে কিন্তু সমস্ত ধর্মের মানুষ কিন্তু একসঙ্গে বসবাস করেন খুব আনন্দের সঙ্গে। আপনি আজকে ইন্ডিয়া থেকে যদি বাইরে যান, আমাদের এখানে অনেক লোক যায়, ইরান যায়, অনেক জায়গায় যায়, বাইরেও যায়, ঠিক আছে। যখন বাইরে যায় না, যখন শুনে ইন্ডিয়া, ও ইন্ডিয়ান লোক না, এটা ভালো লোক, এনাদের কোনো এরকম ব্যাড ক্যারেক্টার না, খুব ভালো লোক। প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান শুনলেই আপনাকে সম্মান দেবে। আপনি এখান থেকে ইরান যাবেন, আমাদের ওখানে কারবালা আছে, ঠিক আছে। আমাদের যখন এখানে পাসপোর্ট আমাদের অনেক কটা ভাই যখন গেছে, বিশ্বাস আপনি করবেন দাদা, এরকম চোখে হাত দেয়, চোখ চুমে ইন্ডিয়ানদের ইরানের মধ্যে, এত রেসপেক্ট দেয়। এই জন্য আমরা ভারতবর্ষ হয়ে আমরা গর্বিত। খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। উনি কিন্তু অনেকক্ষণ ধরে আমার সঙ্গে সময় কাটালেন, একটা কাজে যাচ্ছিলেন, তার মধ্যে কিন্তু আমাকে দাঁড় করিয়ে দিলেন, আর উনি কিন্তু দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে গিয়ে অনেক কথা শোনালেন। দাদার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আর বেশি থেকে বেশি কমেন্ট করেন, আর আপনাদের রায় দেন। আমার কথাগুলো যদি ভালো লেগেছে অবশ্যই বলেন, একদম তাই, রায় দেন। একদম। আসি দাদা। হ্যাঁ, ভালো থাকেন দাদা, আসি।
তো এইগুলোই কিন্তু ওনাদের বসস্থান। আর ভিতরটা দেখালাম না, এখানে এই যেটুকু দেখতে পাচ্ছ ওপাশে কিন্তু একটা মসজিদ আছে, এই মসজিদেই তারা পাঠ করতে যান কোরআন। তো এটাই কিন্তু টোটাল ওনাদের যে চত্বরটা আছে, দুদিক দিয়ে কিন্তু রাস্তার দুপাশ দিয়ে কিন্তু বাড়িগুলো আছে। তো চলো আমরা একটু ওই দিকটা থেকে ঘুরে আসি। তো এইভাবেই কিন্তু তাদের জীবনযাপন কাটছে। তো এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা ইরানি বংশোদ্ভূত মানুষদের সঙ্গে দেখা করেন, এটা কিন্তু খুবই একটা অন্যরকম বিষয়, খুব মিস করে যাবেন। আমি কিন্তু এখানে এসে তাদের সঙ্গে কথা বলতে পেরে খুবই সৌভাগ্যবান নিজেকে মনে করলাম। Mariama in Hindustan, number se Kuba ni Mariama in Jayasa ni Ma in Jayasa. ও কিন্তু বাংলা একটু কম বোঝে, মানে যেহেতু যদিও বা ও মনে প্রাণে বাঙালি, কিন্তু তবুও কিন্তু একটু বাংলা না বোঝার কারণটা হচ্ছে যে সবাই ওরা কিন্তু হিন্দিতেই কথা বলে। তো আছে হো না, হ্যাঁ তোমার নাম কে হ্যাঁ? স্ন্যাক একটু হ্যাঁ হাসনাক। আচ্ছা হাসনাক কে? अच्छा 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 हसनैक ईरानी है तो हसनैक ईरानी। আর তোমারা? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর চুলটা কিন্তু একেবারে রোহিত শর্মার মতো কেটেছে, তাই না? রোহিত শর্মা তো, হ্যাঁ আমি ঠিক বললাম, একেবারে রোহিত শর্মা। তো এদের সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। ওরা কিন্তু খুব মিশুকে এরা প্রত্যেকেই একেবারে মনে প্রাণে এরা বাঙালি। এরা হতে পারে বংশোদ্ভূত ইরানি, কিন্তু মনে প্রাণে কিন্তু এরা বাঙালি।